বাংলা সাহিত্যের আঙ্গোরা ও রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য মিস্ট্রি বক্স। দ্য মিস্ট্রি বক্স অরিজিনালসে আজ আপনি শুনবেন সুইসাইড নোট। গল্প পাঠে আমি দেব, দিথির ভূমিকায় মধু, এডিটিং অ্যান্ড স্পেশাল এফেক্টসে আমি, গল্পটির পোস্টার ডিজাইন করেছি আমি এবং সমগ্র পর্ব পরিচালনা টিম মিস্ট্রি বক্স। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সুইসাইড নোট। দ্য মিস্ট্রি বক্স কোনো রকম অপরাধ বা অপরাধমূলক মনস্কতাকে সমর্থন করে না, বরং অপরাধের ভিতরকার রূঢ় অভিসন্ধিকে গল্পের মধ্যে ফুটিয়ে তুলে শ্রোতাদের কিছুটা অবগত ও বিনোদন দেওয়ার চেষ্টা করে। আমরা আশা করব আমাদের শ্রোতারাও অপরাধমূলক মনস্কতা থেকে বাইরে বেরিয়ে সম্পূর্ণ খোলা মনে আমাদের আজকের গল্পটি উপভোগ করবেন। কিছু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে এতটাই দাগ কেটে যায় যে সারা জীবন কেটে গেলেও সেই দাগ আর কখনো মোছা যায় না। আর মুছতে গেলেও অনেক বড় ত্যাগ বা বলিদান করতে হয়। না, আমার কোনো সিদ্ধান্তের কথা বলছি না। যার কথা বলবো সে আমার খুবই প্রিয় আর কাছের একটা মানুষ। আমি ঈশান কল্যাণ মজুমদার, শিলিগুড়ির ছেলে। বাড়িতে মা, বাবা, ঠাম্মা আর বাবার যথেষ্ট সম্পত্তি থাকা সত্ত্বেও বাংলা ছেড়ে এই সুদূর দিল্লির নয়ডাতে এসে থাকছি আজ প্রায় বছর কয়েক ধরেই। এটার কারণ অবশ্য একটাই, আমার বাবা এবং স্বর্গীয় দাদু দুজনেরই ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হয়ে আইটি কোম্পানিতে চাকরি করি। তাই তাদের এই অতুলনীয় ইচ্ছার দরুন নিজের বাড়িতে থাকতে পারি বড়জোর বছরে 3 থেকে 4 বার। মাঝে মাঝে যেমন রাগও হয় প্রচুর, তেমন এটা ভাবলেও ভালো লাগে যে ছোটবেলা থেকেই সব দরকারে বাবার কাছে হাত পাতার অভ্যাসটা আর নেই। আমার এই গতানুগতিক জীবনে যে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যাবে সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। দিনটা ছিল রবিবার, অফিস ছুটি। তাই অবাঙালি রুমমেট দুটোর সাথে ল্যাব খেতে খেতে গান শুনছিলাম। কারণ ফোন, ল্যাপটপ বা মেল এসবের কোনো বালাই থাকে না ছুটির দিনে। বরাবরের মতোই ফ্ল্যাট লক করে যাচ্ছিলাম অফশপ থেকে আমাদের পছন্দের ব্র্যান্ডটা কেনার জন্য। আমার ফোনটা যে রুমের ভিতরেই রয়ে গেছে সেটা হঠাৎ খেয়াল হতেই আবার চাবি খুলে ভেতরে গিয়ে সেটা নিয়ে দেখি বাড়ির নম্বর থেকে 3খানা মিসড কল। ফোনটা সাইলেন্ট মোডেই ছিল, তাই শুনতে পাইনি। যাই হোক, ঘুরিয়ে ফোন করতেই একটা ভয়ানক দুঃসংবাদ পেলাম। মায়ের মুখেই শুনলাম আমার ছোটবেলার বান্ধবী দিথি আর তার বয়ফ্রেন্ড কৌশিক নাকি একই ঘরে সুইসাইড করেছে আজ দুপুরে। দিথির মা বাবা কোনো কারণে আজ সকালে বেরিয়ে যায়। ফিরে এসে মেন গেটের চাবি খুলে বাড়িতে ঢুকে ওরা দেখে যে দিথির ঘর ভেতর থেকেই বন্ধ। বাইরে কৌশিকের জুতো জোড়াও ছিল। এরপর অনেক ডাকাডাকি করেও দরজা না খোলাতে ওরা পাড়ার লোকজনকে ডাকে। তারপর অবশেষে দরজা ভেঙে দেখা যায় দুজনেরই দেহ সিলিং থেকে ঝুলছে। এইসব শুনে আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। আমার অবস্থা দেখে আমার অন্য রুমমেট দুটো আমায় কিছুটা সামলানোর চেষ্টা করতে লাগলো। আরও ঘন্টাখানেক পর আমি আমার অফিসের বসকে ফোন করে সব ঘটনার বর্ণনা দিয়ে অন্তত 3 দিনের জন্য ছুটির আর্জি জানালাম। সৌভাগ্যবশত বস আমায় 1 সপ্তাহের ছুটি দিয়ে দিলেন, আর আমিও রাতের ফ্লাইট ধরে রওনা দিয়ে দিলাম। 1.5 ঘন্টার ফ্লাইটে আস্তে আস্তে স্কুল জীবন থেকে আজ অবধি দিদির সাথে কাটানো সব রকমের ঘটনা আমি স্মৃতিচারণ করতে লাগলাম। সেই ছাতা থাকা সত্ত্বেও আমাদের ইচ্ছা করে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসা, একসাথে শরীর খারাপের অজুহাত দিয়ে টিউশন ক্লাস বাঙ্ক করা, পুজোয় বিধাননগর থেকে বেনাচিতি সব জায়গায় ঘুরে ঘুরে একসাথে ঠাকুর দেখা। আর খুব মনে পড়ছিল দিদির নিষ্পাপ শিশুর মতো সুন্দর হাসিটার কথা। বছর 2 আগে কৌশিক নামের একটা ছেলের সাথে
প্রেম করতে শুরু করে দিথি। ছেলেটার বাড়ির ওখানে একসময় আমার ভালো যাতায়াত ছিল, তাই ছেলেটির ব্যাপারে অনেক কথাও আমি শুনেছিলাম। দিথিকে বলেও ছিলাম তখন, কিন্তু দিথি আমার কোনো কথাই শোনেনি। উল্টে আমার উপরই রাগারাগি করে সে এক কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। তারপরে আবার শুনেছিলাম যে ওদের সম্পর্কটা নাকি বেশ ভালোই এগোচ্ছে। যদিও শেষবার বাড়ি এসে জানতে পারি যে ওদের নাকি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু দিথিকে এই ব্যাপারে প্রশ্ন করায় সে আমায় স্পষ্ট করে কিছুই বলেনি। এই সমস্ত কথাই ভাবতে ভাবতে চোখের জল আর মনের ব্যথা কোনো রকমের সামলে রেখে রাত প্রায় 2:25 নাগাদ আমি বাড়ি পৌঁছালাম। পৌঁছেই খবর পেলাম তখনও দিথির শব দাহ করা হয়নি, বডি পোস্টমর্টম করা হয়েছে শুধু। কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম দিয়া মানে দিথির বোন কোনো আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিল, সে এখনো এসে পৌঁছাতে পারেনি, তাই দেহ কাল সকালের পরই দাহ করা হবে। আর ময়না তদন্তের পর পুলিশও তদন্ত করে ক্লিনশিট দিয়ে দিয়েছে যে এটা সুইসাইডেরই কেস। শেষবারের মতো গেলাম দিদির বাড়ি। ওর বাড়ির উঠোনে তখনও বেশ কিছু লোকের ভিড়। বারান্দায় ওর মা জ্ঞান হারিয়ে পড়শি একজন স্ত্রীলোকের কোলে মাথা রেখে পড়ে আছে। ওর বাবারও কান্নার আওয়াজ আসছে ভেতর ঘর থেকে। আর প্রায় সকলের চোখের মনি হয়ে তার প্রিয় নীল রঙের একটা চুড়িদার গায়ে দিয়ে নিজের ক্লান্ত শরীর মাটিতে বিছিয়ে শুয়ে আছে দিথি। ওর মুখের দিকে তাকিয়েই আমি যেন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার অবস্থা দেখে আরো কিছু মানুষ এগিয়ে এসে আমায় ধরে সেখানে বসালো। তার কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে দিথির মুখের দিকে তাকিয়েই যেন বেশ একটু অবাকই হলাম আমি। গলায় দড়ি দিয়ে মরা একটা মানুষের দেহ থেকে প্রাণ বেরোতে যে পরিমাণ কষ্ট হয়, তারপরও কারোর মুখে এরকম স্বস্তির ইঙ্গিত ফুটে ওঠে কি করে? পরদিন আমি আর শ্মশানে যাইনি। সারাদিন নিজের ঘরেই নিজেকে প্রায় বন্দি করেই রাখলাম। মায়ের কাছে সবিস্তারিত শুনলাম সেদিনের পুরো ঘটনাটা। ওই দিন সকাল 11টা নাগাদ তিথির মা বাবা বাড়ি থেকে বের হন। যদিও তারপর কৌশিকের আশাটা ওদের পাড়ার কেউই ঠিক লক্ষ্য করেনি। এরপর বিকেল 5:30 নাগাদ ওর মা বাবা বাড়ি ফিরে আসে। তারপরই লোকজন জড়ো করে দরজা ভাঙতেই দেখা যায় ওদের দুজনের ঝুলন্ত দেহ। আর টেবিলের উপর পড়েছিল ওদের সুইসাইড নোট। সুইসাইড নোটটা লিখেছে দিথি। ওখানে দিথি লিখেছে যে সম্প্রতি কিছু ব্যক্তিগত আর পারিবারিক কারণে ওদের সম্পর্কে অনেক সমস্যার সৃষ্টি হয়। ওরা নিজেদের ছেড়ে থাকতে বা ভুলে থাকতে অনেক চেষ্টা করে, কিন্তু সেটা আর সম্ভব হয় না। তার উপর ওদের বাড়ির লোকজনরাও ওদের সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিল না। তাই আর কোনো উপায় না দেখেই ওরা দুজনেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মৃত্যু নিশ্চিত করতেই ওরা দুজনে প্রথমে বিষ খায়, তারপর দুটো সিলিং ফ্যানে শাড়ি ঝুলিয়ে সেটাকে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। কৌশিক দিথিকে মৃত অবস্থায় দেখতে পারবে না বলে সে আগে বিষ খেয়ে ঝুলে পড়ে। আর তারপর দিথি। ওদের পোস্টমর্টম রিপোর্টও তাই বলছে। ওদের মৃত্যুর জন্য ওরা নিজেদের ছাড়া আর অন্য কাউকেই কোনো দোষারোপ করেনি সেই চিঠিতে। আমার মেজাজটা এতটা খারাপ বোধহয় কখনো হয়নি। তাই অনেক দিন ধরেই করব বলে স্থির করা একটা কাজ এবার করেই ফেললাম। ঘর থেকেই একটা রেজিগনেশন মেল দিয়ে আমি চাকরিটা ছেড়ে দিলাম। বাবাকে বললাম তোমার ট্রান্সপোর্টের ব্যবসায় ঢুকবো। লক্ষ্য করলাম বাবা এইবার আমায় আর বাধা দিলেন না, বরং অল্প হাসি মুখে আমার পিঠে যেভাবে হাত রাখলেন তাতে মনে হলো এইবার যেন তিনি আমায় সমর্থনই করলেন।
কিছুদিন তারপর মনমরা হয়ে বাড়িতেই বসে রইলাম। একদিন আমার পুরনো বস আমায় ফোন করে বললেন মেল চেক করার কথা, কারণ ওই পুরনো অফিস থেকে রেজিগনেশন সংক্রান্ত কিছু নথি পাঠানো হয়েছে। সেগুলো সব ভালো করে চেক করে তারপর পুরনো কিছু অপ্রয়োজনীয় মেল আমি ডিলিট করতে লাগলাম। হঠাৎই একটা মেলের সাবজেক্ট পড়ে আমার বুকটা যেন ধড়াস করে উঠল। মেলটা পাঠানো হয়েছে যেদিন দিদি মারা গেল সেই দিনই দুপুরের দিকে। সাবজেক্টে লেখা আছে, আজ বৃষ্টি নামবে। এটা দেখেই আমার সমস্ত চিন্তাভাবনায় যেন একটা শিহরণ খেলে গেল। মনে পড়ে গেল স্কুলের দিনগুলোর কথা। পরদিন স্কুলে যেতে ইচ্ছে না করলে টিউশন পড়ার সময় ছোট্ট চিরকুটে লিখি কথাটা লিখে আমায় ছুঁড়ে পাঠাতো। চমকে উঠলাম আমি। আমার হাতের সাথে সাথে ফোনটাও যেন কাঁপতে লাগলো। মেলটা খুলে দেখলাম যে পাঠিয়েছে তার নাম আলোর শিখা। এই নাম তো আমি ডাকতাম দিদিকে মাঝে মাঝে। প্রবল এক মানসিক উত্তেজনা বুকের ভেতর চেপে রেখে মেলটা আমি পড়তে শুরু করলাম। হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস। আমি দিদি, তোর সব সময়ের একমাত্র বন্ধু। আসলে কি জানিস, সামনাসামনি এসব কথা বলা সম্ভব না, তাই তোকে এভাবে গোপনে বলছি। আমি জানি মেল সব সময় সবাই চেক করে না, তাই তুই হয়তো যখন এটা পড়বি তখন আমি আর এই জগতে থাকবো না। হ্যাঁ রে ঈশান, তুই আমায় মানা করা সত্ত্বেও আমি ফালতু ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি জানিস, তবে শেষ কয়েক মাস অনেক বিভৎস ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমার বাড়িতে, এমনকি আমাদের পাড়াতেও সবাই জানতো আমাদের সম্পর্কে কথাটা, তাই ওর আমার বাড়ি আসা নিয়ে কোনো সমস্যাই হতো না কখনো। মাঝে মধ্যেই আমার বাড়িতে কেউ না থাকলেই কষি কাশত, আর আমিও আমার সব কিছু ওকে পাগলের মতো উজাড় করে দিতাম। কখনো ভাবতেও পারিনি জানিস যে কতটা কঠিন সময় অপেক্ষা করছে আমার জন্য। মাস 6 আগে একবার আমার বাড়িতে এসে ও বাথরুমে যায়। ওর ফোনটা ছিল চার্জার। ওর ফোনের পাসওয়ার্ড আমি জানতাম। কৌতূহলবশত ওর ফোনে সব কিছু ঘেঁটে ফেলার পর দেখলাম ওর ফোনে একটা ফোল্ডারের মধ্যে ওর আর আমার ঘনিষ্ঠ মুহূর্তে কিছু ছবি এবং কয়েকটি ভিডিও স্টোর করে রেখেছে। ফোল্ডারের নামটাও অশ্লীল ভাষায় সেভ করে রেখেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস কর ঈশান, ওই সময় আমার শুধু তোর কথা মনে বসেছিল। যাই হোক, সাথে সাথে আমি ওর ফোন থেকে সব ছবি ও ভিডিও ডিলিট করে দিই। ও প্রথমে কিছু বুঝতে পারেনি। সেদিন যখন ও আমার বাড়ি থেকে বেরোলো, ভেবেছিলাম খুব বাঁচা বেঁচে গেছে, আর জীবনেও ওর মুখ কোনোদিন দেখব না। কিন্তু ওই শয়তানটা ওই ছবি ও ভিডিওগুলো যে আলাদা কোথাও সেভ করে রেখেছিল তা আমি ভাবতেও পারিনি। কিছুদিন পর ও যখন বুঝলো ওর মোবাইল থেকে ফোল্ডার সহ ছবিগুলো ও ভিডিও আমি ডিলিট করেছি এবং তার কারণে আমি ওকে খুব ইগনোর করছি, তখন হঠাৎই একদিন ওর রাস্তায় আমায় ঘিরে ধরল এবং আমার সামনে ও ফোন থেকে সেই ভিডিও ছবিগুলো দেখিয়ে আমাকে আবার ব্ল্যাকমেল করতে শুরু করলো। আমি ভাবতেও পারিনি ওই জানোয়ারটা অন্য কোথাও স্টোর করে রেখেছে। জানিস, রাগে আমার মাথাটা গরম হয়ে উঠছিল। ইচ্ছা করছিল ওকে খুন করে ফেলি। তারপর দিনের পর দিন ও শুধু আমায় ব্ল্যাকমেল করতে থাকলো, আর আমিও বাড়ির সম্মানের কথা ভেবে আবারও সম্পর্কটা চালিয়ে যেতে লাগলাম। জানিস,
প্রতিদিনই যেন আমার মরে যেতে ইচ্ছা করতো, কারণ তারপর ওর উপর আমার আর ভালোবাসা ছিল না। যেটা ছিল সেটা শুধু ঘৃণা, শুধুই ঘৃণা। জোর করে সুযোগ পেলেই পাগল কুকুরের মতো বা পাগল শিয়ালের মতো ও আমার শরীরটাকে শুধু কুড়ে কুড়ে খেত। ওই ছবি ও ভিডিওগুলোর ভয় দেখিয়ে আমি ভাবলাম, আমি যদি এইভাবে মারা যাই হয়তো বাড়ির সম্মান বেঁচে যাবে। কিন্তু কৌশিক, এর তো কোনো শাস্তি হবে না। তাই একটা প্ল্যান বানালাম আমি। আজ রবিবার, মা বাবা যাবে ছোট পিসির বাড়ি। আমি সেই কথা কৌশিককে বললাম, কারণ আমি জানতাম আমার বাড়ি ফাঁকা শুনলে যত কাছে থাকুক না কেন কৌশিক ঠিক আসবে, আর আমার প্ল্যানটা এক্সিকিউটও হবে। আর হলেও তাই রে। জানিস, যথারীতি আমার বাড়ি এসে ও প্রথমে ব্ল্যাক কফি খেতে চাইতো। এবারেও তার ব্যতিক্রম হলো না। 1 কাপ কফি বানিয়ে তাতে বীজ দিয়ে রেখেছিলাম। ও আসতে ওকে ঢেলে দিলাম। ও কফিটা শেষ করতেই গলার জ্বালা শুরু করলো, যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি সানন্দে বসে দেখলাম ওর মৃত্যুকালীন যুদ্ধ, ওর শেষ। যখন নিঃশ্বাস বন্ধ হলো, ওর গলায় পা তুলে চেপে ধরে ওর দিকে তাকিয়ে হাসতে লাগলাম। ওহ, কি সুখটাই না পেলাম রে ঈশান, তোকে বলে বোঝাতে পারবো না। এরপর আস্তে আস্তে যখন শরীরটা থিতু হলো, তখন ওর ফোনটা থেকে আবারও সব ছবি ডিলিট করলাম। তারপর ওর মুখে সজোরে থুথু ছিটিয়ে তোকে মেলটা লিখছি। কি ভাবছিস আমি কেন সুসাইড করছি? আসলে এই কয়েকদিনের মধ্যে এতগুলো তিক্ত অভিজ্ঞতা হলো যে এইসব সঙ্গে নিয়ে বাকি জীবনটা কাটানো খুব কঠিন রে। কিছু মনে করিস না, ভুল আমিও যে করেছি তাই শাস্তিটা আমারও প্রাপ্য। শুধু তুই আমায় বুঝতিস, তাই তোকেই সাক্ষী করে যাচ্ছি। এবার বুঝলি তো, শেষবার তুই বাড়ি এসে আমাদের সম্পর্কে কথা জানতে চাইলি, আমি কেন তোকে কিছু বলতে পারিনি। সুসাইড নোটটা প্ল্যান করে লিখে রাখলাম। ময়না তদন্তে যেটা বেরোবে সেটা লেখা আছে। সুতরাং আসল সত্যিটা তুই ছাড়া আর কেউ কখনো জানবে না, কোনো দিনও না। যাই রে, এবার ওর শরীরটা ঝোলাতে হবে যে। ভালো থাকিস, আর পরের জন্মেও আবারও এরকমই আমার বন্ধু হয়ে আসিস। বিদায় বন্ধু, ইতি তোর আলোর শিখা। তাড়াতাড়ি ইমেলটার একটা স্ক্রিনশট তুলে সেটা আমার ইনবক্স থেকে চিরতরে ডিলিট করে দিলাম। বিকেলে একবার থানায় গেলাম ব্যাপারটা যাচাই করার জন্য। দিথির বাল্যবন্ধুর পরিচয়ে পুলিশ কাকুকে অনুরোধ করলাম একবার ওই সুইসাইড নোটটা আমায় দেখানোর জন্য। প্রথমটা একটু খুঁতখুত করলেও একটু বেশি অনুরোধ করার পরই সেটা হাতে পেলাম। সেটা দেখে আমি যাচাই সম্পন্ন করে আবারও বাড়ি ফিরে আসলাম। ওটা যে দিথিরই হাতের লেখা তাতে কোনো সন্দেহই নেই। আর এটা বুঝতেও আমার কোনো সন্দেহই রইল না যে কেন মৃত দিথির মুখে এতটা স্বস্তির ছাপ দেখেছিলাম সেই রাতে। নিজের উপর ঘটে যাওয়া চরম অন্যায়ের উপযুক্ত শাস্তি দিতে পেরেই ওরকম অভিব্যক্তি ফুটে উঠেছিল দিথির মুখে। মনে মনে আমি যেন দিথির প্রতি এক অপূর্ব গর্ব অনুভব করলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।